ঝরে যাওয়া বেলি ফুল তৃতীয় পর্ব। ইরফানের চাওয়াটা কি আদৌ সঠিক নাকি পুরোটাই আবেগ বুঝতে পারছে না বেলি। তাহলে কি এজন্যই মিনুকে অন্য রুমে শুতে বলেছিল ইরফান? বেলির হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। ইরফান বেলির সামনে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়, যা দেখে বেলি আরও চমকে যায়। ঘরের লাইটটাও বন্ধ। বেলি লাইট জ্বালাতে গেলে ইরফান বেলির হাত ধরে নেয়। ইরফান বেলির হাত ধরেই বুঝতে পারে যে বেলির হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে বুঝে যায় বেলি ভয় পাচ্ছে, তবে মুখে কিছুই বলছে না। লাইট বন্ধ থাকুক, অন্ধকার তো, ড্রিম লাইট তো জ্বলছে। বেলি চুপ। ইরফান বলল, ভয় পাচ্ছ? না, ভয় কেন পাবো, বসো এখানে। ইরফান বেলির হাত ধরে নিয়ে বেলিকে বিছানায় বসায়। বেলি তখন একদম চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। গরিবের রক্ত তো তাই শরীরে থাকতে চায় না, কথাটার মানে কি ছিল রে? বেলি নিশ্চুপ। কি রে বল? বেলি নিশ্চুপ। হাতটা কিভাবে কাটলি? এখনো বেলি চুপ। বলবি না কি? হাতটা কিভাবে কাটলি? অসাবধানতাবশত ছুরিটা লেগে গেছে। ও। কিছুক্ষণ এইভাবেই বসে থাকে বেলি আর ইরফান। ইরফান কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না। সামনে দীর্ঘ পথ, কিন্তু পাড়ি দেওয়ার মতো কেউ নেই তার। তদ্রূপ বেলিও একদম চুপ করে বসে আছে, কিছু বলা নেই তার। সব কথা যেন বুক অবধি এসে আটকে আছে তার, গলা অবধি উঠছেই না কিছুতে। এবার ইরফানই বলতে শুরু করে, তোকে যদি বলি আমার তোকে চাই, তখন কি করবি তুই? আবারও বেলি নিশ্চুপ। কী রে, আজকে কি নীরব থাকার ডিসিশন নিয়েছিস নাকি? শুনতেছি। শুনলে উত্তর দিতে হয়, তা তো জানিস। উত্তর নেই কেন? বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেদিন তার বাবাকে হারিয়েছে। দ্বিতীয়বার বেলি ফুল সেই দিন ঝরে গেছে যেদিন তার স্বামী কাছে থেকে ভালোবাসার বদলে জুতোর বাড়ি খেয়েছে। তৃতীয়বার বেলি ফুল সেদিন ঝরে গেছে যেদিন তার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে প্রবেশ করেছিল। বেলি ফুল বারবার ঝরে গেছে। কোনো দিন জানি সারা জীবনের জন্য ঝরে পড়ে যায়, কে বলতে পারে, তাই না? বেলি শান্ত গলায় কথাগুলো বলে গেছে, আর ইরফান শান্ত মস্তিষ্কে বেলির কথাগুলো শ্রবণ করছে। আজ সে শুনবে, হ্যাঁ সে শুনবে আজ বেলির সব কথা। বেলিকে আজ নিজের সব মনের কথা ব্যক্ত করতে হবে তার কাছে। ইরফান চায় বেলি আজ বলুক। তাই আবারও বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তারপর? তারপর? তারপর আর নেই। তুই ভালো নেই, তাই না? বালাই ষাট, কে বলল ভালো নেই আমি? আমি খুব ভালো আছি। নিয়ম করে স্বামীর মার, সতীনের হাতে চড়-থাপ্পড়, আজে বাজে কথা গিলে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর? আর কিছুই না। রাত হয়ে গেছে, রুমে যান আর ঘুমিয়ে পড়েন। ইরফান বেশ বুঝতে পেরেছে বেলি তার থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু ইরফান কেন জানি বেলির প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছে। তার আজ বেলিকে চাই। এইবার তা যে করেই হোক আর যেভাবেই হোক। বেলির বাম হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয় ইরফান। আজ যদি তোর সাথে ঘুমোতে চাই তখন? বেলি বলল, এখানে ঘুমোতে পারবেন না, তোশকটা শক্ত, আর আপনি তো ফোমের বিছানায় ঘুমোতে অভ্যস্ত। ওটা ফোমের বিছানা না, ওটা ম্যাট্রেস, যা জাজিমের মতো হয়। ও, তাহলে আর কি, যান ঘুমিয়ে পড়ুন। এই বলে বেলি উঠে যেতে নিলে ইরফান শক্ত করে বেলির হাত ধরে নেয়। উঠে যাচ্ছিস কেন? এখানে বসতে বলছি না? রাত অনেক হলো, আপনার কাল অফিস আছে। আমার অফিসের কাজ কি তুই করতে যাবি? না। তাহলে এত
পেরেশানি কেন তোর? নাকি থাকতে চাস না আমার কাছে? কোনটা? কি জানি, মনকে জিজ্ঞেস কর। মনের ঘরে তালা দেওয়া, আজকাল খবর রাখি না। ইরফান আর কথা বাড়ায়নি। বসা অবস্থায় বেলিকে কোলে তুলে নেয় ইরফান। বেলি কয়েকবার বারণ করে, তবুও শোনেনি ইরফান। বেলিকে কোলে তুলে নিজেই অনেক অবাক হয়। বেলির ওজন এত কম হবে ভাবেইনি ইরফান। বিছানায় এনে শুইয়ে দেয় বেলিকে। তারপর গায়ের থেকে ওড়নাটা সরিয়ে বেলির চোখে দিকে তাকিয়ে থাকে ইরফান। বেলির চোখের মধ্যে পানিগুলো চিকচিক করছে। গভীর নীরবতায় চেয়ে আছে শান্ত চোখ জোড়া তার দিকে। এ যেন এক কালচে পরি। এরই মাঝে বেলি একটা ঢোক গেলে ইরফান বেলির দিকে একটু ঝুঁকে যায়। তারপর নিজেই বেলির কানের কাছে এসে বেলির গালে হাত রাখে। আমি শুধু তোর সাথে মিশতে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই, স্বাদ নিতে চাই তোর ঘ্রাণের। আর কিছু না, বিশ্বাস কর, আর কিছুই না। বলতে বলতে ইরফান বেলির গাল থেকে ঘাড়ে হাত দেয়। আচমকা ঘাড়ে হাত দেওয়ায় বেলি নড়ে ওঠে আর হালকা চিৎকার দিয়ে ফেলে, যা ইরফান আশাও করেনি। বেশ অবাক হয়ে যায় ইরফান। হায় হায় গো, যা ভাবছিলাম আমি, আমার ফুলের মতো ভাবিটারে পিটাইছে অসভ্য ব্যাটাটা। এই লাইগায় তো আমারে অন্য রুমে শোয়াইছে, আল্লাই সারাইছে উঠায় গেছে। আমি আমি ঘুমাইয়া গেছি আর এই সুযোগে ভাবি পেটাইছে। একবার দরজা খুলুক খালি, আজ আর ছাড়ব না। একেবারে থানায় ব্যাটাকে খবর দেব। চাপা গলায় নিজে নিজে বকবক করছে মিনু। মিনু তখন বেলির দরজায় কান পেতে শুনছিল তাদের রুমে কি হচ্ছে। মিনুর ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে বেলিকে দেখতে সে বেলির রুমে আসে। এসে দেখে দরজা আটকানো। বুদ্ধি করে ইরফানের রুমে উকি দেয় মিনু। দেখে ইরফান সেখানে নেই। তাই সে এসে কান পেতে থাকে বেলির দরজায়। এসে শোনে বেলির চাপা স্বরে চিৎকার দিয়ে উঠে। তাই মিনুও ভাবতে শুরু করে নেয় ইরফান মনে হয় বেলিকে, মানে তার ভাবিকে মারছে। আর এইদিকে ইরফান উঠে লাইটটা জ্বালায় দেখার জন্য বেলির হঠাৎ চিৎকার দিল কেন। ইরফান তো কিছুই করেনি, শুধু আবেগের বশে হাতটা গাল থেকে গলায় চলে গেছে। আর তাতে চিৎকার দেওয়ার মতো মেয়ে বেলি নয়। নিশ্চয়ই কিছু তো হয়েছে যার জন্য বেলি এমন করছে। আর ইরফান সেই কিছুটাই দেখবে আজ। ইরফান লাইট জ্বালিয়ে বেলির কাছে এসে বসে। আর এই ফাঁকে ওড়না দিয়ে আবার নিজেকে আবৃত করে নেয় বেলি। আর ওদিকে দরজার নিচ দিয়ে লাইটের আলো দেখে মিনু ফ্লোরে শুয়ে পড়ে। দরজার নিচে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে ভেতরে ইরফান কি করছে বেলির সাথে। দরজার নিচে অল্প একটু ফাঁক, সেই ফাঁকের মধ্যে মিনু পারে না তার পুরো মাথাটাকেই ঢুকিয়ে দেয়। ধুর, ছাতার মাথা, এইটার ভিতর দিয়া কিছুই দেখা যায় না, কিছু দেখা যায় না। কিল্লাই ভাবি রে, কিলাইছে আল্লাহ জানে। ভাল লাগে না আর, মনটা চায় দরজাটা ভেঙে বাড়ি মারি, কিন্তু আমারে ফরে যদি মাইরা লয়। হায় হায় গো, মইরা যাইতে চাই না এত তাড়াতাড়ি। মিনু এইসব আবোল তাবোল বকছে আর দেখার চেষ্টা করছে। ইরফান দেখার চেষ্টা করছে বেলির গলায় কি হয়েছে। অন্যদিকে বেলি একবারে উঠে বসে গেছে। ইরফানের জোরাজুরি করছিল তাকে অনেক। কি হয়েছে দেখি আমি। কিছু হয়নি। তাহলে চিৎকার করলি কেন? এমনিতেই। কিছু হয়নি, এমনিতেই। তাহলে ওড়না পরেছিস কেন? শীত লাগে। এবার ঠাটিয়ে চড় মারব একটা। সহ্য করার মতো ক্ষমতা আর শক্তি দুটোই আছে, বেলি বলল। ইরফান আর সহ্য করতে পারে না। টান দিয়ে ওড়নাটা সরিয়ে নেয় বেলির গা থেকে। তারপর ঘাড়ে নজর দেয় সে। দিনের বেলা সে যতক্ষণ বাসায় থাকে বেলি তার সামনে মাথায় কাপড় দিয়ে সব ঢেকে রাখে। আর রাতে তারা আলাদা ঘুমোয়। তাই ক্ষতস্থানগুলো ইরফানের নজরে থেকে সহজেই আড়াল হয়ে যায়। সেই দিনের মারের দাগ বেলির গলায়।
কালো হয়ে আছে আর বেশ খানিকটা ফুলে আছে স্থানটা। ইরফান বুঝে যায় এই জায়গার জন্যই ব্যথা, হয়তো ভুলবশত তার হাতটা সেখানেই লেগেছে। এটা এমন হয়ে আছে যে, থাক মলম লাগাসনি, মিনু লাগিয়ে দিত। কি মলম লাগিয়েছিস যে এমন হয়ে আছে? আপনি ঘুমোতে যান, বারবার এক কথা বলতেছে। এখানে চুপ করে বসে থাক, আমি আসছি। মিনু ইরফানের পায়ের আওয়াজ পেয়ে আর দরজার ফাঁক দিয়ে ইরফানের পা দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে তাড়াতাড়ি সরে যায়। ইরফান দরজা খুলে নিজের রুমে যায়। সেখান থেকে একটা স্প্রে আর মলম নিয়ে আবার বেলির রুমে ফিরে আসে। এসেই দরজা লাগিয়ে দেয়। বিছানায় এসে একদম বেলির কাছে বসে যায় ইরফান। তারপর বেলির ক্ষতস্থানে হালকা স্প্রে করে। স্প্রের পানিগুলো পড়তেই জ্বলে ওঠে বেলি। সহ্য করতে পারে না, সালোয়ার খিমচে ধরে থাকে। বেশি জ্বলবে না, একটু সহ্য কর। আমার সহ্য শক্তি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, দেখি শুয়ে পড়। ইরফান বেলিকে কাত করে শুয়ে দেয়। তারপর পেছন থেকে বেলির জামার চেনে হাত দিতেই বেলি আবার উঠে বসে যায়। কি হলো? আপনি এমন করতেছেন কেন? কি করলাম আবার আমি? চেন খুললেন যে? যার ঘাড়ে এমন আঘাত তাকে তো এলোপাথারি লাথি ঘুষি চড় থাপ্পড় কম মারিনি। সেই চিহ্নগুলো আজকে দেখতে মন চাইছে অনেক। ইরফানের কথায় স্তব্ধ হয়ে যায় বেলি। চুপ করে মাথা নিচু করে রাখে সে। ইরফান আবার শুয়ে দেয় বেলিকে। বেলি ওপাশে মুখ করে চোখ মুখ খিচে শুয়ে আছে। আর ইরফান বেলির জামার চেনটা খুলে দেয়। চেনটা দুপাশে সরিয়ে দেয় ইরফান। বেলি তখন না পারছে উঠে যেতে, না পারছে শুয়ে থাকতে, কিন্তু এভাবে সেও সহ্য করতে পারছে না। চেনটা খোলার পর ইরফানের চোখের সামনে তখন বেলির উন্মুক্ত পিঠ ছিল, যা দেখে সহজেই কোনো ছেলের কাম সাধনা জেগে উঠবে। কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত ঘটল। বেলির পিঠে অনেকগুলো ছোপ ছোপ দাগ। ইরফানের এক সেকেন্ডও সময় লাগেনি বুঝতে যে এইগুলো সব তার মারের চিহ্ন, যা সহজে যে কারোর চোখে পানি এনে দেওয়ার মতো। ইরফান বেলির ব্রায়ের হুঁক খুলে দেয়। বেলি তখন আরও খিচে যায়। বিয়ের 10 মাস পর এই প্রথমবার সে তার বর এতটা কাছাকাছি এসেছে। এর আগে ইরফান এমন করে কাছে আসেনি কখনো। বেলি ভেবেছিল হয়তো রুবি নেই, সেই জন্য ইরফান তার কাছে এসেছে। কিন্তু এটা বোঝেনি যে শারীরিক চাহিদা তো যে কোনো মুহূর্তেই মেটাতে পারে, কিন্তু শারীরিক চাহিদার থেকে প্রয়োজন মনের চাহিদা, যা একজন মানুষকে অন্য একজন মানুষের প্রতি আকর্ষিত করে। ইরফান মলম দিয়ে ভালো করে বেলির পিঠটা ডলে দেয়। পুরো রুম জুড়ে শুধু নীরবতা। ঘড়িতে তখন 2:10 বাজে। ইরফান হুক লাগিয়ে দিয়ে জামার চেনটা লাগিয়ে দেয়। তারপর উঠে লাইট অফ করে দিয়ে এসে আবার বেলির পাশে শুয়ে পড়ে। বেলি তখনও ওপাশে মুখ করে আছে। ইরফান বেলির একদম কাছে চলে আসে। বেলি বেলি নিশ্চুপ। কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? হুম। এদিকে ফের, আমার ঘুম আসছে। বেলির কণ্ঠস্বর তখন অন্যরকম শোনাচ্ছিল। বেলি তখন হয়তো কাঁদছিল, তাই গলা বসে গেছে। বেলি, এদিকে ফের, আমার ঘুম আসছে তো। এদিকে ফিরতে বলেছি আমি। ইরফানের কথায় এবার এইদিকে ফেরে বেলি। অন্ধকারের মধ্যেও বেলির মুখটা দেখতে পাচ্ছে ইরফান। কাঁদছিস যে? কই, তোকে হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? বেলি আবারও নিশ্চুপ। এতটা পাথর কিভাবে হলাম, কবে হলাম টেরও পাইনি জানিস? আবারও বেলি নিশ্চুপ। আমাকে অনেক ঘেন্না করিস তাই না রে? ঘেন্না করলে এইদিকে তাকাতাম না। আমি অনেকটা অমানুষ রে। আমার কাছে থাকলে তো মরে যাবি তুই। কপালে এভাবে মরণ থাকলে মরব, এতে কি করা যাবে? একটা সত্যি কথা বলবি আজকে বেলি? বলেন। আমাকে ভালোবাসিস? জানা নেই। কেন? বেলি ফুল আজ মৃত, ঝরে গেছে গাছ থেকে। তাকে খোঁজ করা আর মরীচিকার পেছনে ছোটা দুটোই সমান কথা। ইরফান অবাক হয়ে যায় বেলির কথায়। বেলি এইভাবে কথা সাজাতে পারে তা জানতো না ইরফান। ভালো বললি তো। ইন্টার পাস
টা করতে পারিনি। পেটে একটু হলেও বিদ্যা আছে। বেলির দিকে তাকিয়ে আছে ইরফান। মেয়েটা কতটা সরল সোজা, কতটা শান্ত, যার মুখের দিকে তাকালে সারা রাজ্যের শান্তি চলে আসে। ইরফানের আজ ইচ্ছে হচ্ছে বেলিতে মিশে যেতে। এক হাত দিয়ে বেলির মাজা টেনে দেয় ইরফান। এতে বেলি অনেকটাই ইরফানের কাছে চলে আসে। বেলি গাঢ় নজরে ইরফানের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে যায় তার নিজের চোখে দেখা প্রতি সকালে রুবির ভেজা চুলগুলো। তার মনে পড়ে যায় গত 3 দিন আগে বেধড়ক মারের কথাগুলো। তার মনে পড়ে যায় আজ 10টা মাস এক অসহনীয় যন্ত্রণার কথা। চাইলেই কি স্বামীকে সবটা দেওয়া যায়? চাইলেই কি সেই স্বামীকে নিজের শরীরটা দেওয়া যায়? যে স্বামী তারই সামনে অন্য রুমে সতীন নিয়ে সংসার করে? সেই সব ভেবেই হঠাৎই নিজেকে ইরফানের থেকে সরিয়ে নেয় বেলি। আমি অসুস্থ, আপনি ঘুমিয়ে পড়েন। এই বলে বেলি ওপাশে মুখ ফিরিয়ে নেয়। ইরফানেরও মেজাজ খারাপ হয়ে যায়। সরে গেলি? আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেলি? কাল যখন রুপি আপু আসবে আপনি আবার আমায় ভুলে যাবেন। রুবি আপুর কথায় আমায় এসে মারবেন, কুকুরের মতো আচরণ করবেন আমার সাথে। বিশ্বাস করেন, এতে আমার কষ্ট হয় না, একটুও কষ্ট হয় না। শুধু কষ্ট হয় আপনার এই পাল্টে যাওয়া দেখলে। রুবি আপু অনেক ভালো মানুষ, তাকেই ভালোবাসুন। আমি তো আপনার ঘরের বাঁধি মাত্র। আমার জন্য না হয় লাথি ঘুষিটাই থাক, ঠিক আছে? আদর্শ হক আমার কপালে জোটে না। বেলি ফোপাতে ফোপাতে ভূত কষ্টে এইসব কথাগুলো বলল। এইবার ইরফানের মেজাজ আরও খারাপ হয়ে গেছে। সে বেলির একদম কাছে চলে আসে। সে নিজে করে পেতে চায় বেলিকে আজ, কিন্তু সেটা মানতে পারছে না যে বেলির মনের অবস্থা এই মুহূর্তে কী। দিক বেদিক না পেয়ে বেলি তার পুরো শরীরকে আলগা করে দেয়। তাকিয়ে আছে সে ইরফানের দিকে। ইরফানের চোখে আজ ঘোর লেগে আছে, বেলিকে কাছে পাওয়ার ঘোর। তখন বেলি শুধু একটা কথা বলার জন্যই মুখ খোলে, আমি অসুস্থ, তবুও এমন করছেন? ঠিক আছে, যেমন ভালো মনে হয় করেন, আমি বাধা দেব না। আপনি আমার স্বামী, আমার শরীরের ওপর আপনার অধিকার আছে, আমি বাধা দেব না। আমি তোকে জোর করে পেতে চাই না বেলি, তোর সম্মতিতে চাই। মন থেকে সম্মতি আসছে না, তবে বাধা দেব না। যা মন চাই করতে পারেন আপনি। ইরফান আর সহ্য করতে পারেনি, দ্রুত উঠে বসে পড়ে। খাটের কার্নিশের সাথে একটা ঘুষি মেরে ইরফান। তারপর সোজা রুম থেকে বেরিয়ে আসে সে। আর বেলি সেখানেই পড়ে বালিশে চাপা দিয়ে কাঁদতে থাকে। তবে আজ বেলির উপায় ছিল না, সত্যিই উপায় ছিল না। যদি উপায় থাকতো ফেরত না সে ইরফানকে। তবে বেলি জানে ইরফান আবার বদলে যাবে। রুবি আসলে সে আবারও বদলে যাবে। তখন হয়তো বেলির ছায়াও তার পছন্দ হবে না। তখন যাতে নিজেকে সামলাতে কষ্ট না হয় তাই চেষ্টা করল বেলি। কিন্তু এই সব কিছু ভাবতে গিয়ে সে ইরফানকে কষ্ট দিয়ে ফেলেছে। এটাই সব থেকে কষ্টের তার কাছে। সকালবেলা মিনু বেলিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। সে ভেবেছিল আজ সকালে এখানে অন্য কিছু হবে, হয়তো সে দেখবে তার ভেলি ভাবি আর নেই। তাই রান্নাঘরে বেলিকে দেখে অনেকটাই চমকে যায় মিনু। মিনু এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে বেলির কাছে যায়। ও ভাবি। ভাবি? জি। বলো মিনু, ঘুম ভেঙেছে তোমার? আপনি কি বেলি ভাবি? এটা কি বলো মিনু, একটা চিমটি দেই? এই মিনু, কী সব বলো আবোল তাবোল? ব্যথা পাইলে চিমটি দিই। এই বলে মিনু বেলির হাতে একটা চিমটি কাটে। চিমটিটা বেশ জোরেই কাটে। সে আর বেলিও ব্যথা পায়, উফ করে ওঠে। এবার মিনুর বিশ্বাস হয় যে এটা আসল বেলি। এতক্ষণ সে বেলিকে নয়, বেলির ভূত ভাবছিল। চিমটি দিলা কেন? আমি ভাবছি আপনি ভূত। যাক আল্লাহ সারাইছে, আপনি মরেন নাই, বাইচা আছেন। কি সব বলো উল্টো পাল্টা। যাও চোখে মুখে পানি দিয়ে এসো। ভাবি, পিটাইনি আপনারে ভাইয়ে? মারবে কেন আমারে? হইতেই তো কথায় কথায় মারে আপনারে। হ্যাঁ, তবে কাল মারেনি।
কি করেছে তাহলে? এবার বেলি আসলেই বিরক্ত বোধ করছে। মিনি উল্টোপাল্টা বলা শুরু করলে করতেই থাকে, বন্ধ আর হয় না। এদিকে ইরফানের জন্য সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দেয় বেলি। কিছুক্ষণ পর ইরফান রুম থেকে বেরিয়ে যায় বাসা থেকে। হ্যাঁ, আজ ইরফান নাস্তা না করেই অফিসে চলে যায়। বেলির ওপর থেকে রাগটা এখনো কমাতে পারেনি ইরফান। তার চিন্তা অনুযায়ী বেলি তাকে কথা দিয়ে অপমান করেছে। সেই জন্য আজ সে বেলির দিকে একবারের জন্য তাকায়নি। ইরফানের এভাবে না খেয়ে চলে যাওয়াটা বেলির সহ্য হয়নি। হয়তো কাল রাতে যা হয়েছিল তা ইরফানের পছন্দ হয়নি, কিন্তু বেলি কি করতে পারে? সে যে অসহায়। কাল ধরা দিলে যন্ত্রণা যে আরও কয়েক গুণ বেড়ে যেত তার। সেই যন্ত্রণা হয়তো বেলিকে একবারেই শেষ করে দিত। মিনু এসে বেলিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেলির সাথে কথা বলে। ভাবি, ও ভাবি, ভাইয়া খাইয়া গেল না? কি রে, খাইয়া গেল না কেন? হয়তো অভিমান, নয়তো রাগ। অভিমান আবার রাগ? বাপুরে বাপু, এইটা মাথায় ঢোকে না আমার। কি হয়েছে খুইলা কইবেন একটু? অভিমান যা প্রিয়জনের সাথে করা যায়, আর রাগ যা পছন্দের মানুষের সাথে করা যায়। এখন আমি তো তোমার ভাইয়ের প্রিয়জন না, তাই অভিমানটা আমার জন্য প্রযোজ্য না। তাই রাগটা হয়তো আমার জন্য বরাদ্দ। কিছুই বুঝে নয়। খেয়ে নাও, খেয়ে একটু হাতে হাতে সাহায্য করো আমাকে। আচ্ছা। এদিকে অফিসের কাজ করে যাচ্ছে ইরফান। প্রমোশন হয়েছে তার এই প্রমোশনের কোথাও না কোথাও বেলিও জড়িত। বেলি তার হয়ে স্যাম্পল বানিয়েছে, তা যে সবার এত পছন্দ হবে ভাবেনি সে। অফিসের সবাই ইরফানের বাহবা তো দিচ্ছে, কিন্তু ইরফান তো জানে এই বাহবার আসল হকদার আসলে কিন্তু বেলি। আর বেলির কালকে রাতের বলা কথাগুলো মনে পড়ে যায় ইরফানের। বেলি তাকে অপমান করেছে, তাই বেলির ওপর রাগও হচ্ছে। এরই মাঝে একটা ফোন আসে। ফোনটা হাতে নিতেই দেখে রুবির বাবা জাফর সাহেব ফোন দিয়েছেন। ভদ্রলোক আর সময় পেলেন না, না চাইতেও ফোনটা রিসিভ করলো ইরফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান, কেমন আছো? ভালোই, আপনি? ভালো। বাসায় আসতা যদি। রুবিকে নিয়ে যাও। রুবি কি 4-5 বছরের বাচ্চা? আমি ওকে নিয়েতে আসবো? ইরফান রাগারাগি তো অনেক হয়েছে, এবার এসো। আগের বার আপনার মেয়েকে ধমক দেওয়াতে আমাকে নিয়ে দরবার বসিয়েছেন, এবার তো থাপ্পড় দিয়েছি, পারলে কেস করেন। ইরফান, আপনি কোন যুক্তিতে আমাকে আপনার বাসায় আসতে বলেন? আপনার মেয়ে রাত 10টার পর একা একা বাসা থেকে বেরিয়ে গেছে। আপনার মেয়ে 20 কত খেয়াল করেছেন আপনি? আরও 100টার মধ্যে 90টা মিথ্যা কথা বলে। ও যখন খুশি বের হয়, যখন খুশি বাসায় আসে। ওর ছেলে বন্ধুর অভাব নেই। মেয়ে বন্ধুদের কথা তো বাদই দিলাম। আমি কষ্ট করে টাকা কামাই করি, আর আপনার মেয়ে তা তুষের মতো ওড়ায়। কেন, আমার টাকা কি কোনো বরকত নেই? শোনেন, আপনার মেয়ে আমাকে কি ওর গোলাম পেয়েছে? 24 ঘন্টা আমাকে বেলির নামে নানা রকম কথা বলে, যার মধ্যে 100টাই মিথ্যা বলে। আর আমিও বলদের মতো ওর কথা শুনে ওই মেয়েটাকে মারধর করেছি। মেয়েটা টু শব্দ অবধি করে না আই পর্যন্ত। এত মিথ্যা কেন? আমি এখন অপরাধী হয়ে গেছি। কেন প্রথম বিয়ে করলাম, আর প্রথম বিয়ে করার পরই বা কেন দ্বিতীয় বিয়ে করলাম? আপনার মেয়েকে একটা চড় মারতে আপনার মেয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে। একবার কি এটা ভেবে দেখেছেন, যেই মেয়েকে আজ 7টা মাস আমি আপনার মেয়ের কথায় কত গালমন্দই না করেছি, ওই মেয়ে তো চুপ করে পড়ে আছে। এক কাজ করেন, আপনার মেয়েকে ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রেখে দিন। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। রাখতেছি। আসসালামু আলাইকুম। লাইনটা কেটে দেয় ইরফান। ইরফান লাইন কাটার পর জাফর সাহেবের গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে।
এখন যতই ঠিক করতে চাইবে তত আরও সমস্যা বাড়বে। তাই আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে হয়েছে জাফর সাহেবের। মেয়ে যখন সতীনের ঘর বেছে নিয়েছে তখন তিনি কি করবেন আর? নিজেকে ব্যর্থ বাবা ভাবা ছাড়া আর কিছুই করণীয় নেই তার। অন্যদিকে রুবি বাবার লাইন কাটার পর ল্যাপটপ নিয়ে কাজ করতে যাবে, আবার ফোনটা বেজে ওঠে ইরফানের। এইবার মেজাজটা বিগড়ে যায়। কে ফোন করছে না দেখেই রিসিভ করে চেঁচিয়ে ওঠে ইরফান, এই কে? হ্যালো বাজান, আমি বেলি ফুলের মা। কথাটা শুনে থতমত খেয়ে যায় ইরফান। তাড়াতাড়ি কান থেকে মোবাইলটা সামনে এনে দেখে বেলির মায়ের নাম্বার। অবশ্য নাম্বার সেভ করা নেই, শুধু লাস্টে 359 এই 3টা ডিজিট দেখে চিনতে পারে যে এটা বেলির মায়ের নাম্বার। ইরফান মনে মনে লজ্জিত। তার একবার নাম্বার দেখা উচিত ছিল। এইভাবে চেঁচানো উচিত হয়নি, তাও একজন মায়ের বয়সী মহিলার সাথে। ইরফান নিজেকে দমিয়ে নিয়ে কথা বলে, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছি বাজান, তোমরা কেমন আছো? জি ভালো। কিছু বলবেন? হ বাজান, বেলি ফুল কই? বেলি তো বাসায় আর আমি অফিসে। বাজান একটা কইতা কয়বার চাইছিলাম আমি। হ্যাঁ বলেন। আজ তো বুধবার, শুক্রবার বেলি ফুলের বাপের মৃত্যুবার্ষিকী। তোমার বাবা মনে হয় ফোন দেবে তোমাকে। ও আচ্ছা, তা বাজান মায়েরারে লইয়া যদি আসতে গ্রামে? আমার তো অফিস, কিভাবে আসি? আরে বাজান এমন কইও না, মায়েরারে বাপের মৃত্যুবার্ষিকী, মেয়েটা না এলে মনটা ছোড় যাবে আমার বাজান। আচ্ছা আমি বাসায় গিয়ে বেলিকে বলবো আপনার সাথে কথা বলতে, কেমন? আচ্ছা বাজান, তাহলে রাখি এখন। জি আচ্ছা, ভালো থেকো তোমরা। বেলির মায়ের লাইনটা কাটার পর কিছুক্ষণ ইরফান মাথা নিচু করে রাখে। অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে তার। ইরফান সবটা জানে না, তবে তার বাবার কাছে শুনেছিল বেলির বাবা মারা যাওয়ার 2 মাস পরই বেলিকে তার সাথে বিয়ে দেওয়া হয়। বেলির বাবার সাথে তার বাবার কথা দেওয়ার 15 দিনের মাথাতে বেলি বাবার অ্যাক্সিডেন্ট হয় আর সেখানে স্পট ডেথ ঘটে। বেলি তখন এতিম ছিল। সদ্য বাবাকে হারিয়ে এতিম হয়ে যাওয়া মেয়েটাকে আমার উপর ভরসা করে ওর সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আর সেই আমি কি না বিয়ের রাতেই ওকে, আর তারপর একদিন জুতো দিয়ে পর্যন্ত মেরেছিলাম। বাপ মরা এতিম মেয়েটা সেই দিনও চুপ ছিল আর আজও চুপই করে আছে। কেন বুঝলাম না সেই দিন ওর কষ্টটা, কেন দেখলাম না ওর বাবা হারানোর হাহাকারটা। বেলি আমার কাছে অবহেলিত, আসলে অবহেলিত সে আমার কাছে। তাকে তার হক দিতে কার্পণ্য করলাম আমি, অথচ এই বেলি আমার জন্য আজও ভেবে যাচ্ছে। এই সব ভাবছে আর মনে মনে আফসোস করছে ইরফান। ঝোঁকের বশে রুবির সাথে সম্পর্ক করা আর বিয়েও করে ফেলা, সবটাই ছিল তার ভুল পদক্ষেপ। তবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছে ইরফান। আজ বেলিকে একবারের জন্যও ডাকেনি ইরফান, কফির জন্যও বলেনি। বেলি দরজা খোলার পর সেই যে রুমে এসেছে আর বের হয়নি ইরফান। বেলি ইচ্ছা করে কফি বানিয়ে রুমের সামনে গিয়ে দরজায় নক করে। ইরফানের সাড়া পেয়ে রুমে যায় বেলি। ইরফান তখন বিছানায় শুয়ে আছে। আপনার কফি বলে বিছানার পাশে রাখা টেবিলের ওপর কফির মগটা রেখে দরজার কাছে যেতে ইরফান ডাক দেয় বেলিকে, দাঁড়া। ইরফানের ডাকে পা জোড়া সেখানেই থেমে যায় বেলির। পেছনে ফিরে ইরফানের দিকে তাকায় সে। ইরফান তখন মোবাইলে কি যেন করছিল। জি, তোর মা ফোন করেছিল, নে কথা বল। মা ফোন দিয়েছিল? কখন? দুপুরে, নে কথা বল। রাজ্যের সবটুকু সুখ হয়তো তার কপালে ছিল, এই মুহূর্তে তার তেমনটাই মনে হচ্ছে। তখন ইরফান আবার বলা শুরু করে, সেই দিনও একবার ফোন দিয়েছিল, কাজের চাপে বলতে ভুলে গেছিলাম আমি। সমস্যা নেই, রিসিভ করে না তো, আবার কল ব্যাক কর। কিভাবে করে? কেন তুই টাচ মোবাইল ইউজ করতে পারিস না? আমি কখনো চালাইনি মোবাইল, মায়ের আর আব্বার বাটন মোবাইল ছিল, ওগুলোই দেখেছি। ও
দে আমার কাছে। মোবাইলটা ভালোই বড়। হ্যাঁ, ফিচার 6.5 IPS LCD টাচ স্ক্রিন। ও, মা ধরেছে? না, আরেকবার দেন। বেলির কথায় ইরফান আরেকবার ফোন দেয় বেলির মায়ের নাম্বারে। কিছুক্ষণ পর বেলির মা ফোন রিসিভ করে আর ইরফানও বেলিকে মোবাইলটা এগিয়ে দেয়। হাসি মুখে মায়ের ফোনটা কানে নেয়। হ্যালো বলে ওঠে বেলি। হ্যালো মা। হ্যালো বেলিফুল। মা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। কি করো মা তুমি? পানি আনতেছিলাম। খাইছো নি মা? হ্যাঁ, তোরা খাইতেছিস? না, খাই না মা, একটু পরে খাবো। বেলির কথা শুনে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলি একই মুখে দুই ধরনের কথা বলতে পারে। মায়ের সাথে কথা বলছে সে, তা আঞ্চলিক ভাষায়, আবার এখানে সবার সাথে শুদ্ধ ভাষায়। বেলি যদি তেমন লেখাপড়ার সুযোগ পেত তাহলে হয়তো রুবির থেকে ওপরে যেতে পারত। তারপর হঠাৎ করেই বেলি বলে ওঠে, মা, কেমনে আসবো মা? তুমি আইবা না? ওর তো অফিস আছে মা, জামাইরে বল যাতে অফিস থেকে ছুটি নেয়। দেখি মা, কালকে জানাবো তোমারে, কেমন? আচ্ছা, রাখি তাহলে, ঘুমিয়া যাও মা। বেলি জানলার পাশে এসে কথা বলছিল, খুব আস্তে আস্তে বলছিল, কিন্তু তবুও কিভাবে জানি ইরফানের কানে পৌঁছে যায় কথাগুলো। এদিকে বেলির বুক ফেটে কান্না আসছে। দেখতে দেখতে তার বাবার মারা গেছে 1 বছর হয়ে গেছে। বাবার মুখে বেলি ফুল ডাকটা এখনও তার কানে বাজে। চোখের পানিগুলো কোনো রকম আটকে ইরফানকে মোবাইলটা দিয়ে রুম থেকে চলে যেতে নেয় বেলি। তখনই ইরফান আবার ডেকে দেয়, কিরে, কিছু না বলেই চলে যাচ্ছিস কেন? আসলে কি? মা বলতেছিল শুক্রবার বাড়িতে যেতে, আমার বাবার মৃত্যুবার্ষিকী মিলাদ দেবে মা। তুই কি বললি? ইরফানের কথায় মাথা নিচু করে রাখে বেলি। যাবি তুই? আপনার তো অফিস আছে, তুই যেতে চাস? অনেক দিন মারে দেখিনি। ঠিক আছে, কাল আমি হাফ টাইম করে আসি অফিসে, বিকেলে যাব আমরা। ইরফানের মুখ থেকে এই কথাটা শুনে বেলি যে কত খুশি হয়েছে যা বলার মতো না। মুখে প্রকাশ না করলেও চোখের পানি পড়তে তার 2 মিনিটও লাগেনি বেলির। আজ প্রায় 7 মাসের ওপর হয়েছে সে তার মাকে দেখেনি, তাই চোখের পানি আটকাতে পারেনি সে। ইরফানকে কি বলবে বুঝতে পারছে না বেলি। আর ইরফানও বেলির চোখের পানিগুলো দেখে নেয়। কাঁদিস না, নিয়ে যাব কাল, কেমন? আচ্ছা, যা গিয়ে জামা কাপড় গুছিয়ে নে। বেলি শোন। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে। বেলির মুখের দিকে তাকালে একটা শান্তি আসে মনে। বেলি আসলেই তেমন সুন্দর না, তবে ওর মনটা পবিত্র, আর এটাই ওর আসল সৌন্দর্য। একটু কানতেই কেমন মায়া লেগে গেছে চেহারাটায়। আর এতটা দিন সে নিজেই মারতো, তখন জানি বেলির কেমন লাগতো। তবুও কিছুই বলতো না বেলি। কিছু বলবেন? তুই মন খারাপ করিস না। এখন আর মন খারাপ লাগে না, এখন শুধু বাবাকে মনে পড়ে অনেক। বাবার মুখের বেলিফুল ডাকটা আজও কানে ভাসে। বুকটা মোচড় দিয়ে ওঠে তখন। কান্নাটাও করি, পরে আবার সব ঠিকঠাক। আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে আর আমার মাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এমন জায়গায় গেছে যেখানে বাবা বলে ডাক দিলেও আমার বাবা আর শুনতে পাবে না, আর সাড়াও দেবে না, আর বেলি ফুল বলে ডাকবে না। বাবা যখন বেলি ফুল বলে ডাক দিত তখন আমি সাড়া না দিলে বলতো, আমার মাটার কই রে, আমার ফুলটা কই? এখন আর কেউ বলে না আমাকে আমার মাটা কই, আমার ফুলটা কই। এইসব বলতে বলতে বেলি গুমড়ে কেঁদে ওঠে। এক দৌড়ে ইরফানের রুম থেকে বেরিয়ে যায় সে। ইরফান কিছুই বলার সুযোগ পায়নি। বিছানায় বসে মুখে হাত দিয়ে কিছু একটা ভাবছে সে। কেন জানি আজ নিজের বুকে হাহাকার লাগছে ইরফানের। চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে গেছে, কিন্তু কি যেন ভেবে তার পরপরই কাকে একটা ফোন করে সে। সকালবেলা ইরফান কি যেন মনে করে বেলির রুমের দিকে যায়।
তখন বেলি নিজের কিছু জামাকাপড় গুছিয়ে নিচ্ছিল। মিনুও সেখানেই ছিল। তখনই ইরফান কিছু শুনতে পায়। ভাবি, আপনার কি আজকেই যাবেন? কবে আসবেন? শনিবারে। তাহলে আমিও কি শনিবারে আসবো? না, তুমি রবিবারে এসো। আচ্ছা। ভাবি, কি পরে যাবেন? আমি তো বোরখা পরি। এই পুরনো বোরখাটা কি পরবেন? নতুন পাবো কোথায়? ভাইরে কন। না থাক, যেটা আছে সেটা পরেই যাব। টাকা অপচয় করে লাভ কি? রুবি ভাবি দুনিয়ার টাকা উড়ায়, আর আপনি একটা বোরখা কিনবেন তাতেও অপচয় কন? আপনি মানুষ নাকি রোবট? তুমি কথা বেশি বলো মিনু। কারোর অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা ঠিক না। কবে বুঝবে তুমি মিনু? থাক, আমি আর কিছুই কব না। ইরফান এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনে। বেলি তেমন হাই ফাই চলাফেরা করে না, একদম নর্মাল তার চলাফেরা। মেয়েটা যা প্রয়োজন তার চাইতেও কম প্রকাশ তার, সবটা চায় না সে। ইরফান আর কিছু বলেনি। বেলির রুমে যায় সে। বেলি তখন জামাকাপড় গুছিয়ে নিচ্ছিল। বেলি, জি। তুই জামাকাপড় গুছিয়ে নে, আমি 1টার মধ্যে চলে আসব। আচ্ছা। কিছু লাগবে তোর? না। কিছুই লাগবে না তো? না, লাগবে না, সব কিছু আছে। আচ্ছা। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে আছে। কত সহজে নিজের চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দিতে পারে মেয়েটা। হালকা হাসি দিয়ে বেরিয়ে যায় ইরফান। অফিসে গিয়ে বসের সাথে কথা বলে। 2 দিনের ছুটি নেয় ইরফান। আজকের দিনটা আর শনিবার দিনটা। শুক্রবার তো এমনিই অফ ডে। ভেবেছিল আজকে হাফ টাইম করবে, কিন্তু জরুরি কাজ থাকে আজকে ছুটি নিয়ে নেয় ইরফান। ছুটি নিয়ে সোজা বেরিয়ে যায় অফিস থেকে সে। এদিকে বেলা 12টা। মিনু রেডি। কিছুক্ষণ পরেই মিনু চলে যাবে। অনেক দিন হয়েছে সেও বাড়ি যেতে পারেনি। তাই ইরফানের কথা অনুযায়ী মিনুও 2 দিন নিজের বাড়িতে গিয়ে থাকবে। ইরফান এলেই মিনু বেরিয়ে যাবে। বেলিও গোসল করে ফ্রি হয়ে নেয়। চুলগুলো অনেক বড় তার, তাই চুলগুলো শুকনোর জন্য ছেড়ে রেখে দেয় বেলি। 1টা নাগাদ ইরফানও চলে আসে। ইরফান বাসায় আসলে মিনুও চলে যাবে বলে ইরফানের কাছে যায়। ভাই, মিনু আয় ভেতরে। ভাই, তাহলে আমি যাই? এখন যাবি? হ, নইলে বাস পাবো না। আপনারে কোনো সময় যাবেন? আমরা 4টের বাসে যাব। আচ্ছা, এটা রাখ, যাওয়ার সময় বাড়ির জন্য কিছু নিয়ে যাস। মিনু দেখে ইরফান তাকে 1000 টাকা একটা নোট দিয়েছে। ইরফানের সব কিছু ভালো লাগে মিনুর, কিন্তু যখন তার বেদি ভাবিকে মারে তখনই মিনু ইরফানের গুষ্টির এক করে। ইরফানের হাত থেকে টাকাটা নেয় মিনু। তখন ইরফান আবার বলে ওঠে, বেলি কি করে রে? ভাবি তো রুমে চুল শুকায়। আচ্ছা, তুই তাহলে বেরিয়ে যা। আচ্ছা ভাই, তাহলে আসি। আচ্ছা, সাবধানে যা, রবিবারে চলে আসিস। আচ্ছা। মিনু ইরফানের রুম থেকে বেরিয়ে বেলির রুমে যায়। সেখানে বেলির সাথে কথা বলে বিদায় নিয়ে বিসমিল্লা বলে বেরিয়ে যায় মিনু। বেলি কিছুক্ষণ রুমে ছিল, তারপর 2টো বাজে ইরফানের রুমের দরজার সামনে যায়। পর্দা সরিয়ে ইরফানকে ডাকে সে। শুনছেন? হ্যাঁ। খেতে আসেন, ভাত বাড়ছি, আসছি। ইরফান বেলির ডাকে ডাইনিং টেবিলে যায়। সেখানে সব গুছিয়ে রাখা আছে। বেলি সব সময় টেবিলটা গুছিয়ে রাখে। হয়তো রান্নাঘরের দিকে উকি দেয় ইরফান। বেলি তখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখছে। 2 দিন পর ফিরবে তারা, তাই সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে সে। ইরফান বেলির চুলের দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। হাঁটুর নিচ অবধি চুল বেলির। মাশাআল্লাহ, চুলগুলো মনে হচ্ছিল আল্লাহ নিজের হাতে বানানো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসেই বেদিকে ডেকে ইরফান, জি। আমি কি কুকুর নাকি? ছি, কি সব বলেন? বাসার কুকুরকে মানুষেরা এইভাবে ভাত দেয়? ভাত পানি সামনে দিয়ে আরেক জায়গায় সরে থাকে। বেলি বুঝে যায় ইরফানের কোথায় সমস্যা হচ্ছে। বেলির এই কাজটা করা হয়তো উচিত হয়নি। শত হোক, কাউকে খাবার দিয়ে তার সামনে থেকে চলে যেতে হয় না, এটা অভদ্রতা করা হয়।
ওই ব্যক্তিকে অসম্মান করা হয়। আসলে আমি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম। খাওয়ার পরে কি গুছোনো যেত না? আচ্ছা বসেন আপনি, আমি আসছি এখানে। তুই খাবি না? পরে খাবো। বাড়িতে গিয়ে খাবি, তাই না? বাড়ি যেতে যেতে তো সন্ধ্যার পর হয়ে যাবে। তাহলে কোন পরে খাবি? নাকি আমার সামনে তোর খেতে মন চায় না? বেলি বুঝে যায় ইরফান এখন প্রচুর রেগে গেছে, তাই সে চুপচাপ খেতে বসে যায়। বেলি, আমি জানোয়ার না, ঠিক আছে? হ্যাঁ, হয়তো আমার আচরণ জানোয়ারের সুলভ, কিন্তু আমিও মানুষ, জানোয়ার নই। আপনি এসব কি বলেন? নেন ভাত খান। দুজনে একসাথে খেয়ে নেয়। খাওয়ার সময় ইরফানের নজর বারবার বেলির দিকে যাচ্ছে। বেলি বরাবরই শান্ত স্বভাবের। খাওয়ার সময় শান্ত হয়ে থাকে সে। খাওয়ার পর বেলি সব গুছিয়ে নিজের রুমে চলে যায়। প্রায় 3টার মতো বেজে গেছে। আধ ঘন্টার মধ্যেই তারা বেরিয়ে পড়বে, তাই কোনো রকম রেডি হয়ে নেবে সে। কিন্তু এর মাঝেই বেলির রুমের দরজায় ঠোকা পড়ে। বেলি দরজা খুলে দেখে ইরফান দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ভেতরে ঢুকতে দে আগে। ও, আসেন। ইরফান রুমে এসে বেলিকে কিছু প্যাকেট দেয়। বেলিও অবাক ইরফানের হাতে প্যাকেট দেখে। বেশ অনেকগুলোই প্যাকেট দেখতে পাচ্ছে বেলি ইরফানের হাতে। কিসের প্যাকেট এগুলো? খুলে দেখ কিসের প্যাকেট এগুলো। বেলি প্যাকেটগুলো খুলে বেশ খানিকটা অবাক হয়। 2টো নর্মাল সুতির শাড়ি, 2টো হাফ সিল্কের শাড়ি, তার সাথে ম্যাচিং হিজাব আর একটা দামি বোরখা, এক জোড়া দামি জুতো, তার সাথে এক জোড়া সিম্পল স্যান্ডেল, একটা লেডিস হ্যান্ড পার্স সহ সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে ইরফান বেলির জন্য। বেলি জিনিসপত্রগুলো দেখছিল আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছিল। এত কিছু এর আগে কখনো আনেনি ইরফান বেলির জন্য। পছন্দ হয়েছে? বেলি নিশ্চুপ। কিরে, পছন্দ হয়েছে? এত কিছু হঠাৎ করে? এমনি আনতে মন চাইলো। কতগুলো টাকা খরচ হলো, কী দরকার ছিল? এগুলো খুব দামি না, সীমিত। টাকা নিয়ে ভাবিস না। বেলি চুপ। রেডি হয়ে নে। আচ্ছা, কি পরবি? বোরখাটাই পরি। শাড়ি পরতে পারিস না? পারি, কিন্তু ভেজাল লেগে যায়। বোরখাই পরি। আচ্ছা নে, পরে নে, তাড়াতাড়ি কর। তারপর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। বেলিও নতুন একটা সুতির জামা পরে নিয়ে উপরে বোরখা পরে নেয় আর ইরফানের দেওয়া একটা হিজাব পরে নেয়। বেলি অনেক সুন্দর করে হিজাব বাঁধতে পারে। হালকা লিপস্টিক আর একটু কাজল, এটাতেই বেলির সাজ। সে রং চং দিতে জানে না, এটাই তার কাছে বেশি কিছু। অন্যদিকে সব গুছিয়ে নেওয়ার পর ইরফান তার জামা কাপড় নিয়ে আসে বেলির রুমে। বেলি, জি। এই ট্রলিতে তোর আর আমার কাপড়গুলো গুছা। কেন? কি কেন? আমার কি আলাদা কাপড় নেব নাকি? সব কিছু তো আলাদা, তাহলে কাপড় এক হয় কিভাবে? বেলির কথা ইরফান চুপ হয়ে যায়। তখন নিজেই বেলি আর তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। বেলি তখন চুপ করে দাঁড়িয়ে ইরফানকে দেখছিল। ইরফানকে আজ দারুণ লাগছিল। কালো শার্ট আর ব্ল্যাক জিন্সে বেশ সুন্দর লাগছিল তাকে। নিজেকে বড্ড বেশি বেনমানান লাগছিল ইরফানের সাথে। সত্যি বড্ড বেশি বেনমানান লাগছিল। তার সাথে হয়তো রুবিকেই দারুণ লাগে। তাই তো সে থাকা সত্ত্বেও রুবিকে ঘরে আনা হয়েছে। নিয়তি বড় কঠিন জিনিস। যতই খারাপ হোক না কেন, মানতে তো হবেই। গাড়ি ছুটে চলেছে চেনা পরিবেশে। সারা রাস্তা বেলি অনেক চুপচাপ করে আছে। ইরফান কত কিছু সাধল বেলিকে, কিছুই খেলো না মেয়েটা। শুধু তার আবদার ছিল জানালার পাশের সিটটাতে বসবে। সেখানে বসে সন্ধ্যার আগে পর্যন্ত বাইরের প্রকৃতি দেখছে সে। সন্ধ্যার পর হঠাৎ করে ঘুমিয়ে পড়ে বেলি, আর সারা রাস্তা ইরফানও বোবা মূর্তির মতো বসেছিল। কতক্ষণ আর মোবাইল চালানো যায়, তাই সে কিছুক্ষণ মোবাইল চালায়, আবার চুপ করে বসে থাকে। তাদের পাশে 2টো সিটে একজোড়া বয়স্ক দম্পতি বসে আছে।
তারা কিছুক্ষণ পর পর ইরফান আর বেদির দিকে তাকিয়ে থাকে, আবার নিজেদের মাঝে কথা বলে। এই ব্যাপারটা কয়েকবার ইরফান খেয়াল করলো। তার একটু অস্বস্তি হচ্ছে, তবুও চুপ করে আছে, কারণ তারা বয়স্ক মানুষ। বারবার তাকাচ্ছে বলে এবার ইরফান নিজেই তাদের বলে ওঠে, জি কিছু বলবেন? ইরফানের কথায় বয়স্করা অনেকটাই ভীতু হয়ে যায়। ইরফান তাদের চেহারা দেখে বুঝে যায় ব্যাপারটা, তাই নিজেকে আরও রিল্যাক্স করে হাসি মুখে আবার জিজ্ঞেস করে, কিছু বলবেন? তখনই বৃদ্ধ মহিলা জবাব দেন, না ভাই, কিছু বলবো না। ভাই বলাতে ইরফান ভেবে নেয় তাকে নাতির মতোই ভাবছে। আর তারাও অনেকটাই বয়স্ক মানুষ, দাদা নানা দাদি নানির মতো আর কি। তাই ইরফানও মুচকি হেসে দেয়। ইরফানের হাসি দেখে বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করে, ও কি তোমার বউ? জি। তারপর বয়স্ক পুরুষকে বলে, একেবারে আমার রইসুলের বউয়ের মতো, তাই না? হ, একেবারে রইসুলের মতো দেহ যায়। ইরফান সাইড থেকে সব শুনছিল, তখন হালকা মুচকি হাসি দিয়ে সে মোবাইল টিপছে। তখনই বয়স্ক মহিলা বলে, তোমার নাম কি ভাই? আমার নাম ইরফান। আমাগো নাতি আছে একটা, পুতের ঘরে নাতি, নাম রইসুল, একেবারে তোমার মতো দেখতে তারে। তারও এমন একটা বউ আছে। ও, আমাগো রইসুলের বউয়ের নাম মণি। তোমার বউয়ের নাম কি গো ভাই? ওর নাম বেলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার বউয়ের কও একটু এই দিকে চাইতে, একটু দেখি। ওদিকে ফিরে ঘুমোচ্ছে তো, উঠলে বলবো কেমন? আচ্ছা, তোমরা কই যাবা? কামরাঙ্গীরচর। ও, আপনারা যাবেন কোথায়? আমরা এই তো পরের স্ট্যান্ডে নেমে যাব। ও আচ্ছা। ইরফানের বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলতে। অন্যদিকে বেদি তো ঘুমে ডুবে গেছে, সে বলতেই পারবে না এই সব কিছু। ইরফান ওনাদের সাথে আবার কথায় মন দেয়। তা দাদার নাম কি? গফুর মিয়া। আর দাদুর নাম? জয়তুন্নেসা। ও, অনেক সুন্দর নাম তো। তা কপতি একা একা কোথায় যাচ্ছেন? ঢাকাতে গেছিলাম নাতির বাসাতে। ওই যে কইলাম রইসুল, তার বাসাতে গেছিলাম। এখন বাড়ি ফিরছি পুতের কাছে। ও, নাতি কি করে দাদা? একটা কোম্পানিতে চাকরি করে। ও, আমার নাতির বউ মণি, সেও চাকরি করে আমার নাতির লগে। তারা প্রেম করিয়া বিয়া করেছে। নাতির বউ অনেক ভালো, আমাগো অনেক আদর করে। ও যাক, ভালো তাহলে। তা দাদু কিছু খাবেন? না ভাই, কিছু খাবো না। বাইরে বউয়ের ভাত রান্দা রেখেছে, বাইত যাইয়া ভাত খামু। ও আচ্ছা, আমরা তো আরেকটু পরেই নামা যাব। তোমার বউয়েরে একটু ডাকো তো ভাই, একটু দেখি তোমার বেলি ফুলেরে। বয়স্ক মহিলার কথা শুনে ইরফানের বুকের ভেতরটা হু হু করে ওঠে। তার বেলি ফুল। মহিলা অল্প ভাষাতে অনেক কিছু বুঝিয়ে দিলেন। তার বেলি ফুল, যে বেলি ফুলকে রোজ রোজ সে নিজেই নিংড়েছে অনেক। তার বেলি ফুল, যে বেলি ফুলকে কারণ ছাড়া অনেক কিছু সহ্য করতে হয় এবং এখনও হচ্ছে। হ্যাঁ, তার বেলি ফুল, যে কিনা নিঃশব্দে বলে যায় হাজারো না বলা কথা, যা লিখতে বসলে উপন্যাসের পাতা শেষ হয়ে যাবে, তবু কথা শেষ হবে না। হ্যাঁ, তার বেলি ফুল, শুধু তার বেলি ফুল। বেলির ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে এক মনে এইসব ভেবে যাচ্ছিল ইরফান। হঠাৎ করেই বয়স্ক মহিলা আবার ডাক দেয়, ও দাদু ভাই, বউরে কি দেখাবে না আমাকে? ওনার কথায় ধ্যান ভেঙে যায় ইরফানের। তারপর বেলির দিকে হালকা ঝুঁকে আস্তে করে ডাক দেয় সে বেলিকে, বেলি, এই বেলি, বেলি, এই বেলি। এরপর ইরফান আস্তে করে হালকা করে ধাক্কা দেয় বেলিকে। চমকে গিয়ে ঘুম থেকে উঠে যায় বেলি। বেলি ভাবছে হয়তো চলে এসেছে তারা। চলে এসেছি? আরে না, পাশের সিটের দাদা দাদির মতো বয়স্ক মানুষরা আছে না, তারা তোমাকে দেখতে চায়। তুমি ওই দিকটা মুখ ফিরিয়ে ঘুমাচ্ছিলে, তারা সামনে নেমে যাবে, তাই নামার আগে তোমাকে দেখতে চায়। ও
ও। ফিসফিস করে ইরফান বেলিকে বলে দেয় সবটা। ইরফানের কথায় বেলি নিজেকে ফ্রি হয়ে তাদের দিকে তাকায়। হাসি মুখে অত্যন্ত ভদ্রতার সাথে সালাম দেয় ওনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা নি তোমার বেলি ফুল দাদু ভাই? বয়স্ক মহিলার কথা শুনে স্তব্ধ হয়ে যায় বেলি। এইবার ইরফানের দিকে তাকায় সে। এমন অবস্থায় ইরফান কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও হুঁ সূচক মাথা নাড়ে। বাহ, বেশ বেশ, আমাগো মনির মতো এই বউটা, তাই না? হুম। কি গো দিদিভাই, এত ঘুমাও কেন? বাসে উঠলে আমার ঘুম আসে দাদু। ও, তোমার জামাইটা মাশাআল্লাহ একবারে সাহেবের বাচ্চা লাগে। দোয়া করিয়েন দাদু, তুমিও একেবারে পরী লাগো। দুজনে অনেক সুন্দর মানায়েছে। হ, আমাগো রইসুল আর মনির মতো। রইসুল মনি? রইসুল ওনাদের নাতি আর মনি নাতির বউ। ইরফানের কথায় তখন পুরোটা বুঝে যায় বেদি। তারপর বেশ কিছুক্ষণ ওরা কথা বলে। একটা সময় স্ট্যান্ডে বয়স্ক মানুষ দুজন নেমে পড়ে। স্ট্যান্ডে ওনাদের জন্য ওনার ছেলে অপেক্ষা করে দাঁড়িয়েছিল। বাস থেকে নামার পর তিনি এনাদের নিয়ে যান। দুজনের চেহারায় মাশাআল্লাহ নুরানি চেহারা, একদম মায়া মায়া, যাদের দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাসি তো একদম চাঁদের আলোর মতো। বাস আবার ছেড়ে দেয়। বেলির এখন আর ঘুম আসছে না। বাইরের প্রকৃতির ঘন অন্ধকার দেখছে সে। এই কালো অন্ধকারের মতো এখন তার জীবনটাও। চারপাশে শুধু কালো ছায়া। রাত প্রায় ৮টা বেজে যায় বেলি আর ইরফানের পৌঁছাতে। ইরফান তার বাবার সাথে কথা বলে সোজা বেলিকে নিয়ে বেলির বাড়িতে চলে যায়। বেলির বাড়িতে ঢোকার সাথে সাথে বেলির মা দৌড়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরেন। মাকে এতদিন পর পেয়ে মেয়েও মা বলে চিৎকার দিয়ে ওঠে। ইরফান যে সাথে আছে তারা দুজনেই ভুলে গেছে। মেয়ে মাকে জড়িয়ে কেঁদে দেয় আর মাও মেয়েকে পেয়ে নিজের বুকে ঠান্ডা করে। মা মেয়ের কান্নায় স্তব্ধ। ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে। কিছুক্ষণ পর বেলির মা জামাই মানে ইরফানকে দেখে হেসে কথা বলে। ইরফানের বাবা বারবার বলেছিল বেলির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করতে, তাই বেলির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে ইরফান। কেমন আছেন বাজান? ভালো, আপনি? আর আমার থাকা, আয় ঘরে আয়, বেলি ফুল জামাইরে নিয়ে আয়। বাড়ির উঠানে এসে বেলি খানিকটা অবাক হয়ে যায়। উঠানে এক কোনায় দুজন বাবুর্চি রান্না করার জন্য সব ঠিকঠাক করছে, আর দুজন মহিলা মশলা পিষছে। গ্রামে আরও কয়েকজন মহিলাও সেখানে ছিল। সবাই বেলিকে দেখে হাসি খুশিভাবে কথা বলছে। বেলির মা তখন ঘরে ছিল। বেলি ইরফানকে নিয়ে ঘরে যায় আর নিজে আগে যেই রুমে থাকতো ওই রুমটা ইরফানকে নিয়ে গিয়ে বসায়। তারপর বোরখা আর হিজাব খুলে গায়ের ওড়নাটা দুটো প্যাঁচ দিয়ে পরে মায়ের কাছে আসে। মা, এসব কি, এত রান্না কিসের? কইলা তো বাবার মিলাদ, তাই 20 জন হুজুর আর গ্রামের কয়েকজনকে খাওয়াবো। কে খাওয়াবে? আর কে, তোর জামাই? কি? বেয়াই সাহেব আজই বেয়ানের ছিল। আইয়া কইল শুক্রবারের সব খরচ জামাই দিয়েছে, বড় করে মিলাদ দিতে। আমি তো ভাবছিলাম 5 জন হুজুর খাওয়ামো। আমার যেমন অসার তেমন তো কর্ম। মানুষটা তো আমারে একলা রাইখা চলে গেছে। এই বলে বেলির মা কেঁদে দেয়, তার সাথে বেলিও। অন্যদিকে ইরফান বেলির রুমের মধ্যে বসে আছে। বেশ গুছানো রুমটা। বিয়ের পর এই প্রথম এভাবে বেলিদের ঘরে এসেছে। এর আগে একদিন বিয়েতে এসেছিল, কিন্তু তখন উঠানেই বসা হয়েছিল তার। বেলিদের টিনের চৌকাঠ করা ঘর, কিন্তু এই রুমটা বেশ গুছানো। হয়তো বেলি আসবে শুনে বেলির মা গুছিয়ে রেখেছে। ইরফান বেশ শুচিবাই সম্পন্ন মানুষ। ময়লা ধুলোবালি কিছুই তার পছন্দ না, কিন্তু এখানে একদম তার বিপরীত। একটু ময়লাও খুঁজে পাবে না সে এই রুমে। কিছুক্ষণ পর ট্রেতে করে শরবত, আপেল, ফল নিয়ে আসে বেলি। বেলিকে দেখে ইরফান তাকিয়ে থাকে তার মুখের দিকে।
চোখ মুখ আবারও ফুলে আছে তার। নিশ্চয়ই ভেতর থেকে কান্না করে এসেছে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে বেলুর মুখের দিকে, তারপর বলে, কান্না করছিস? হুম। চোখ মুখ এমন কেন? এমনি, মা দিয়েছে, খেয়ে নিন। তুই খাবি না? না। ও, তুই তো আবার হাওয়া খাস। অনেক ধন্যবাদ আপনারে। আমার বাবার মৃত্যুবার্ষিকীর জন্য এভাবে পালন করলেন, এত বড় করে মিলাদ দিলেন। ইংলিশে একটা শব্দ আছে, ফর্মালিটি, জানিস? হুম। অর্থ বুঝিস? হুম। করতে আসিস না আমার সাথে? একটা কথা বলতাম। বল। দুদিন থাকবো তো, আপনি সবার সামনে আমারে তুমি বলে কথা বলবেন। দুদিনের জন্য বলতে চাই না, সারা জীবনের জন্য চেয়েছিলাম। ঢাকায় কি বলেছিলি, ভুলে গেছিস? আপনি এইদিকে তুমি করে ডাকিয়ে, না হলে মা দুঃখ পাবে। এভাবে ইরফানের মেজাজ খারাপ করে। বিছানা থেকে হুট করে উঠে বেলির হাতটা মুচড়ে দেয়। ব্যথা পাওয়ার পরও হাত মুখ খিচে আছে। ইরফান বেলিকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। বেলি ব্যথা পাওয়ার পরও টলমল চোখে ইরফানের দিকে চেয়ে আছে। পানিগুলো তার চোখের কোণায় চলে এসেছে, হয়তো আরেকটু হলে গাল বেয়ে পড়বে। ইরফান বেলির একদম কাছে চলে যায়। যদি ডাকি, তাহলে দুদিনের জন্য না, যতদিন বেঁচে থাকবি বা আমি বেঁচে থাকবো ততদিন ডাকবো। এরপরে যদি শুনি একটুও আওয়াজ করেছিস এই ব্যাপারে, তখন দেখবি আমি কতটা খারাপ হই, কতটা খারাপ। লাথি খুশি তো পুরাতন ওষুধ আমার জন্য। তাহলে কি এইবারে শেষ ওষুধটা রেখেছেন আমার জন্য? ইরফান চুপ। বেলি বলল, চিন্তায় পড়ে গেছেন? আপনার কাছে আমার জন্য হয়তো শেষ ওষুধটা মৃত্যু, তাই না? আজকে কেন জানি বেলির সাহস করে এইভাবে কথাগুলো বলে ফেলল। কথাটা বলে বেলিও বেআক্কেল হয়ে গেছে। বুঝতে পারে বেলির গাল বেয়ে চোখের পানিগুলো ঝরে যাচ্ছে, ঠিক বাগানে গাছে ফোটা বেলি ফুলের মতো। ইরফান বেলির এই কথা শুনে বেলির হাত ছেড়ে দেয়। হাতটা ছাড়ার পর বেলির মনে হয় তার জানটা ফিরে পায়। বেলি চলে যেতে নিলে ইরফান আবারও বেলির হাতটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর কেন জানি জড়িয়ে ধরে বেলিকে। বেলি জোড়াজুড়ি না করে, কারণ সে জানে এখন জোড়াজুড়ি করে লাভ নেই। জোড়াজুড়ি করলে সে আরও বেশি করে করবে। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। একেবারের জন্য ইরফানকে ধরেনি বেলি। কিছুক্ষণ পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় বেলিকে। নিজেকে ইরফানের থেকে মুক্ত পেয়ে ইরফানের দিকে চেয়ে থাকে বেলি। তারপর নিজে বলে ওঠে, মায়া বাড়িয়েন না, অনেক কষ্ট হবে আমার পরে। মায়া বাড়িয়েন না, না হয় আমি আপনাকে ছাড়া বেঁচে থেকেও থাকবো মরা হয়ে। কথাটা বলে বেলি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়, আর ইরফান সেখানেই দাঁড়িয়ে থাকে মূর্তির ন্যায়। বেলির কথাটা ন্যায়সঙ্গত। ইরফান ক্ষণিকের মায়া ধরতে চায় বেলিকে, যেদিকে পরবর্তীতে কি হবে তা বেলি এবং ইরফান দুজনেই ভালো মতো জানা। তাই হয়তো না পারতে বেলি আজ মায়ার কথাটা বলে ফেলে। ইরফানের সব ভাবনার মাঝে হঠাৎ তার মোবাইল ফোন বাজতে শুরু করে। ইরফান মোবাইলটা হাতে নেয় আর দেখে মোবাইলের একপাশে উঠে আসছে রিজেক্ট, মাঝে আছে স্লাইড আপ টু অ্যান্সার, আর ওপরে একটা নাম ভেসে আসছে। নামটা হচ্ছে রুবি। রুবির ফোনটা দেখে মুখে বিরক্তি চলে আসে ইরফানের। ফোনটা সে ইচ্ছে করেই রিসিভ করেনি, তাই রুবি ফোন দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এই যাবৎ 10 বার ফোন দিয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে নেয়। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ফোন ধরতেই তোমার এতক্ষণ লাগে? আমি কি আপনার ফোনের আশায় বসে আছি নাকি? তা কার আশায় বসে আছো? তোমার আরেক বউয়ের দিকে? তোমার মতো আজাইরা কাজ নাই আমার। ওকে, কাল শুক্রবার আমায় এসে নিয়ে যাবে। কেন? যেমন গেছো তেমন আসবে। আর হ্যাঁ, আমি গ্রামে এসেছি। বাবা, আমি নেই আর এই সুযোগে? এই সুযোগ মানে?
এই কি সুযোগ? কয়বার গেছো তার সাথে বিছানায়? তোমার মতো থার্ড ক্লাস চিন্তাভাবনা নিয়ে আমি কিংবা সে বসে নেই। অত্যন্ত জরুরি কাজে গ্রামে এসেছি, আর সেও আছে আমার সাথে। বাসরটা পারলে করে নিও। হ্যাঁ করব। তোমার সমস্যা? তোমার সাথেও তো করি। এখন না হয় তার সাথে করলাম। করো। তোমার মতো পুরুষ কজন আছে যে একসাথে দুটোকেই সন্তুষ্ট করে? শ্যাট আপ ইউ ফুল। লজ্জা করে না নিজেকে এত সস্তার বানাতে? এই তোর কি ভাষা! আর হ্যাঁ, এখন বললে তো বলতেই হয়। জানিসই তো যে আমি বিবাহিত। আমি বিবাহিত জেনেও কেন প্রেম করেছিস? কেন ফাঁদে ফেললি? খবরদার তুই টুকটুকারি করবি না। চুপ, একদম চুপ। ফোন দিবি না আপাতত। এই বলে লাইন কেটে দেয় ইরফান। বেলি এতক্ষণ পাশের রুম থেকে সব শুনতে পেয়েছে, আর সে বুঝেও গেছে কে ফোন দিয়েছে। ভাগ্য ভালো বেলির মা বাইরে ছিলেন। বেলি আর তারপর ইরফানের সামনে যায়নি। ইরফান মোবাইলে ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে ফেলে রাখে। বেলিও এই সুযোগে বাইরে চলে যায়। গ্রামের কিছু চাচি, মামি, খালা, ভাবিরা উঠোনে বসেছিল। বেলিকে দেখে তারা ঠাট্টা জুড়ে দেয়। তাদের মধ্যে একজন ভাবি বেবিকে ইঙ্গিত করে প্রশ্ন করে, যা সব মজা ছিল। কিরে বেলি, স্বামীরে পাইয়া আমাদের ভুলে গেছিস? না গো ভাবি, কাউকেই ভুলি নাই। বললেই হলো। ময়না তো একটা ফোনও করে না। ভাবি আমার মোবাইল চালায় না গো। কি কস, জামাই মোবাইল দেয় না? দিতে চাই, আমিই নিই না, প্যারা লাগে। ও বেলি। জি চাচি। 1 বছর হইতে যাচ্ছে, নানি কবে বানাবি? কথাটা শুনে বেলির মনটা হাহাকার ছেয়ে যায়। অপরদিকে গেঞ্জি আর ট্রাউজার পরে ইরফানও ঘর থেকে নামছে। এমন সময় এই কথাটা ইরফানের কানে যায়। সে সেখানে দাঁড়িয়ে যায়। বেলির দিকে তাকিয়ে আছে সে। বেলি একদম স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না, চুপ করে আছে। বিয়ের পর যার কপালে স্বামীর সুখের বদলে জুতার বাড়ি জুটে, তার কি সন্তান সুখ মানায়? আমার স্বামীটা তো আমার না, সে তো অন্যের। যে আমার না তার কাছে সন্তান চাই কিভাবে? আর আমার নিজেরই তো ভরসা নেই। আজ আছি কাল নেই। এর মাঝে অনাগত ভবিষ্যতের কথা ভাবা উচিত না? একটা প্রাণকে আনতে হলে দুটো প্রাণের মিলন লাগে। সেই দুটো প্রাণের তো মিল নাই, সেখানে সন্তান কামনা করি কিভাবে? মনে মনে ভাবল বেলি। বেলির ভাবনার মাঝে শেড পড়ে আরেক ভাবির ডাকে। ও বেলি। হ্যাঁ, তা তো স্বাস্থ্য এমন কেন? কেমন ভাবি? অসুস্থ অসুস্থ লাগে মনে হয়। কত রাত ঘুমাই না। না ভাবি, ঠিকই তো আছি। নাকি আমাগো জামাই রাতে ঘুমোতে দেয় না? আরেকজন বলে উঠল। কথাটা বলে সবাই একসাথে হেসে ওঠে। বেলি বুঝে চুপ করে আছে। তারপর ইরফান দূর থেকে সবটাই শুনছে, যা বেলি দেখেনি। ওই বেলি। হ্যাঁ, কও না কি, জামাই রাতে কেমন আদর করে? আচ্ছা, তাও কইতাম এখন। হ্যাঁ কও, আমরা শুনি। তাহলে শোনো, রফিক ভাই যেমন রাতে আদরে তোমাকে ভরে দেয়, আর হাজারো গুণ বেশি আদর আমার জামাই আমায় করে। তবে আমার ঘরে আন্দার থেকে আলো আসে। বুঝলে কিছু? বেলির এমন কথায় সেই ভাবি একদম চুপ হয়ে যায়। ইরফান বেলির মুখে এমন কথা শুনে শকড হয়ে যায়। বেলি এমন কথা বলতে পারে, যা তার সম্পূর্ণ অজানা ছিল। অবশ্য বেলি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তা ইরফান খুব ভালোভাবে বুঝে গেছে। বেলি সঠিক জায়গায় সঠিক কথা বলেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি, শুধু ইরফান ছাড়া। ইরফান সেখান থেকে বেলিকে ডাক দেয়। বেলি। ইরফানের গলার আওয়াজ পেয়ে সবাই ঘরের দরজার দিকে তাকায়, সাথে বেলিও। সবার এইভাবে তাকানো দেখে ইরফান কিছুটা হলেও লজ্জা পেয়ে যায়। তবুও আবার বেলিকে ডাক দেয় সে। বেলি, একটু রুমে আসো তো। এইটা বলে ইরফান ঘরের ভেতরে চলে যায়। ইরফানের ডাকে বেলির কলিজার পানিটুকু শুকিয়ে যায়। সে ভাবছে তার কোনো অন্যায় হয়ে গেছে নাকি হঠাৎ এইভাবে ডাকছে।
এখন যদি এখানে মারধর করে তাহলে তো ওর মা এইসব সহ্য করতে পারবে না। তার থেকে বরং গিয়ে ও কি শান্ত করার জন্য আপাতত তার ঘরের ভেতর যেতে হবে। বেলি সেখান থেকে উঠে ঘরের ভেতর চলে যায়। জি, কিছু বলবেন? ওনারা কী সব বলছে? তেমন কিছু না। আর ওটা কি বললা? কোনটা? 1000 গুণ বেশি আদর আমার জামাই আমারে করে, তবে আমার ঘরের আন্দার থাকে না, আলো না থাকে এটা। তাহলে কি বলা উচিত ছিল? ইরফান চুপ। আমি তো মিথ্যে বলি না। সত্যি কি বললা তাহলে? রাফিক ভাই অনেক ভালো মানুষ, বউকে অনেক ভালোবাসে। শহরে গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করে, মাসে একবার বাড়িতে আসে। আর যতদিন থাকে ততদিন সকালে নাকি ভাবি চুল ভেজা থাকে, এখনও থাকে। এখন প্রশ্ন হলো আমি কেন এমনি কথা বললাম? হ্যাঁ, আপনিও তো আমাকে আদর করেন, তবে রফিক ভাইয়ের মতো না। আপনার আদরগুলোতে আমার দম বন্ধ হয়, আবার রফিক ভাইয়ের আদরেও ভাবির দম বন্ধ হয়। তফাৎটা কই জানেন? রফিক ভাইয়ের আদরে ভাবির দম বন্ধ হয় সুখের তাড়নায়, আর আপনার আদরে আমার দম বন্ধ হয় যন্ত্রণার তাড়নায়। ভাবি সুখ পায় উষ্ণ স্পর্শে, আর আমি সুখ পাই আপনার হাতের থাপ্পড় লাথি ঘুষিতে। হলো না আদর? বলেন। ইরফান আবার চুপ। বাইরে চাচি বলল, তাদের নানি বানাবে কবে? আমি তো আর বলতে পারি না সেই সুখ আমার জন্য না, কারণ আমার কাছে তো আমার মানুষটাই নেই। আমি তো আর বলতে পারি না যে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে আছে। আমি তো আর বলতে পারি না যে আমি আমার স্বামীর ঘরে বাঁদির মতো থাকি। বলেন কিভাবে বলি? আজ ইরফান স্তব্ধ। বেলি তার কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে সে তার প্রতিটা দিন কতটা যন্ত্রণার মধ্যে পার করে। বেলি কথাগুলো বলে বেরিয়ে যায়, আর ইরফান সেখানেই বসে থাকে। সব কিছু আগে থেকে এলোমেলো ছিল, আজ আরও এলোমেলো লাগছে তার কাছে। রাত প্রায় 11টার উপর বাজে। বেলির মা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে মেয়ে জামাইয়ের জন্য ততটুকু বেশ আয়োজন করেছে। ইরফান ছোটবেলাতেই মাকে হারিয়েছে। আজ মা থাকলে হয়তো এতটা উচ্ছন্ন যেত না সে। আজ মা থাকলে হয়তো সেও বুঝতো একজন নারীর কাছে তার স্বামীর মূল্য কতটা, আর একজন স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য কতটা। নিজের মেয়েকে আর জামাইকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। ভাতের লোকমা মুখে দিয়ে ইরফান বুঝে যায় বেলি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছে। অসম্ভব ভালো রান্না করেছে বেলির মা। ইরফান চুপচাপ খেয়ে উঠে চলে যায় রুমে। ইরফান চলে গেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন বেলির মা। মেয়ের মুখে আগের মতো হাসি নেই, তার বেলিফুল কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন। বেলিফুল? হ্যাঁ। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। জামাই ভালোবাসে তোকে? অনেক মা, সে আমায় অনেক ভালোবাসে। যাক, আলহামদুলিল্লাহ। একটা কথা কইতাম। কও না মা। বেশি দেরি হইলে আর বাচ্চা কাচ্চা হয় না রে মা। এইবার একটা বাচ্চা নিয়ে নে। মায়ের মুখে একই কথা শুনে দমে যায় বেলি। কি করে বোঝাবে সে? সে স্বামীর ঘরে থেকেও অনিশ্চিত ভবিষ্যৎ তার। মায়ের মুখের দিকে তাকিয়ে বেলি স্মিত হেসে বলে, মা, আগে ঢাকায় ফিরি, তারপর ভাববো কেমন? আচ্ছা আয়। মা, ময়নার কি খবর গো? বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। জামাই মাশাল্লাহ অনেক ভালো, ঠিক আমার মাইয়ার জামাইয়ের মতো। সুখে আছে তাই না মা? হ, শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো। ও, ময়না বেলি ফুলে খুব ভালো বন্ধু একজন। স্কুলে একসাথে পড়াশোনা তাদের, কলেজেও সেম। শুধু বেলি পরীক্ষা দেয় না, আর ময়লা পরীক্ষা দিয়েছে। ময়নার বিয়ে হয়েছে, তার সাথে দেখা করার খুব ইচ্ছা বেলির। রাতের অন্ধকারটা বড্ড দ্বিধা জাগায় মনে। দিন শেষে এই রাতটাই আছে যার কাছে একা নিঃসঙ্গ মনটা
ভিখারি হয়ে যায়। সারাদিন কি করা হয়েছে বা কি করা হয়নি তার হিসেব নিকেশগুলো এই রাতের বেলাতেই খুব মনে পড়ে। আজ ইরফানের চোখে ঘুম নেই। আজ বেলি তার পাশে শুয়ে আছে, তবুও তার চোখে ঘুম নেই। গ্রামে এসে দুজন আলাদা ঘুমোলে সবার নজর কাটবে এই জিনিসটা, আর এইসব ব্যাপারগুলো সবার নজরে একটু বেশিই পড়ে। বেলি ওইদিকে মুখ করে শুয়ে আছে, কিন্তু বড্ড অস্থির লাগছে নিজের কাছে। বেলির চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে তার, তবে নিঃশব্দে। কি আছে তার কপালে? কিভাবে পাড়ি দেবে বাকি জীবনটা? সবে তো মাত্র জীবনের শুরু। তার ওপর আবার আজ রুবির ফোনে আলাপ পেয়ে মনটা ছোট হয়ে গেছে তার। হয়তো এবার ঢাকায় গেলে আবারও শুরু হবে আগের মতো যন্ত্রণাগুলো, চাপা কিন্তু কষ্টে। না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে দেখাতে, শুধু পারা যায় নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতে। পরদিন সকাল থেকেই সব রান্নার আয়োজন করা হয়। ইরফান আর তার বাবা রহমান আলী সবটা তদারকি করছে। বেলি আজ ঘর থেকে বের হয়নি। ঢাকাতে কোরআন শরীফের ২৭ পারা শেষ হয়েছিল। আজ হুজুরদের মিলাদের সাথে সে বাকি ৩ পারাও শেষ করে কোরআন খতম করে বাবার আত্মার শান্তির জন্য দোয়া চাইবে। সকাল সকাল মায়ের সাথে সব কাজ শেষ করে গোসল দিয়ে আগে ১০ রাকাত নফল নামাজ আদায় করে, তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় বেলি। গুনগুন করে কোরআন শরীফ পাঠ করে বেলি। এর মাঝে কয়েকবার ইরফান রুমে এসেছিল দরকারে। যতবার এসেছে ততবারই দেখেছে বেলি কোরআন পাঠ করছে। কোরআন পাঠ শেষ করে জোহরের নামাজ আদায় করে তারপর বেলি রুম থেকে বের হয়। এদিকে বেলিকে দেখে বেলির মা বলে, বেলি ফুল? হ্যাঁ মা। জামাই ডাকে? আচ্ছা। মায়ের কথায় ঘরের সাইডে যায় বেলি, গিয়ে দেখে ইরফান সেখানে দাঁড়িয়ে আছে। বেলিকে দেখে ইরফান বেলির সামনাসামনি হয়ে দাঁড়ায়। বেলির চোখ মুখ ফুলে একাকার, হয়তো আজকেও কেঁদেছে মেয়েটা। আসলে আজ বেলি অনেকক্ষণ কেঁদেছে। আজকের দিনেই বেলির বাবা তাদেরকে ছেড়ে চলে গেছেন, তাই কষ্টগুলো আবারও মনে পড়ে গেছে তার। খতম হয়েছে? জি। কান্না করছিলি? না। বরাবরের মতো এবারও এড়িয়ে যায় বেলি, তাই ইরফান আর জোরাজুরি করে না। হুজুররা চলে আসবে, আমি আর বাবা হুজুর আর পুরুষদের খাওয়াবো, তুই মহিলা আর বাচ্চাদের দিকটা দেখ। জি আচ্ছা বলে মাথা নাড়ে বেলি। এবারও ইরফান বেলির মুখ দিকে চেয়ে আছে। পুরো মুখটা মায়াবী, একদম শান্ত। ওর মতোই হয়তো ওর চোখের পানিগুলো ঝরতে তাড়াহুড়ো করে না, ওর মতোই শান্ত হয়ে ঝরে। বেলি সেখান থেকে বলে যায়, সবাই খানার কাজে লেগে যায়। বেলি সবাইকে বেড়ে দিচ্ছে। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে ডাক দেয়, বেলি। জোরে ডাক দেওয়ায় বেলি পেছনে তাকায়, দেখে ময়না দাঁড়িয়ে আছে। নিজের প্রিয় বান্ধবী, যার কথা কাল রাতেও সে তার মাকে বললেও আজ সেই বান্ধবী তার সামনে দাঁড়িয়ে আছে। বেলি দুটো হেঁটে গিয়ে ময়নাকে জড়িয়ে ধরে, আর ময়নাও পরম ভালোবাসায় জড়িয়ে নেয় বেলিকে। কেমন আছিস বেলি ফুল? আমি ভালো আছি, তুই কেমন আছিস ময়না পাখি? আমিও আলহামদুলিল্লাহ। বিয়ে করে রানী হয়ে গেছিস? তুইও তো কম রানী হোসনি, তাই আয় খেতে বস। আজ আমি নিজে হাতে ভাত বেড়ে খাওয়াবো তোকে। খাবো, তোর সাথে অনেক কথা আছে। তোর জামাই কই? আছে, তুই আয় না বস। বসবো, অনেক কথা আছে তোর সাথে। আচ্ছা শুনবো, আগে খেতে বস। ময়না অনেক তাড়া দিচ্ছে বেলিকে, হয়তো খুব জরুরি কথা ছিল তার, তাই কোনো রকম খেয়ে বেলিকে নিয়ে বাড়ির পাশের পুকুরের ঘাটে নিয়ে যায় ময়না। জানিস কি হয়েছে? কি? সে ফোন দিয়েছিল আমারে। কে? রাজু ভাই। নামটা শুনে বেলির বুকে একটা ছোট পাহাড় পড়ে যায়। এমনিতেই তো সে মরে আছে, তার উপর ময়না এসে খাড়ার ঘাটা দিয়েই দিল। সেই সময় বেলির পায়ের নিচ থেকে মনে হচ্ছিল সব মাটি সরে যাচ্ছে। চোখ থেকে আপনা আপনি গাল বেয়ে দুফোঁটা পানি ঝরে পড়ে বেলির। চলবে।